ডিয়ার ওয়ান্স, আশা করি সবাই খুব ভালো আছো। নাও পুট ইউর হেডফোনস অন অ্যান্ড লেট আস কন্টিনিউ আওয়ার স্টাডিজ। আজকে আমরা ইংরেজির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আলোচনা করব। এই অংশটার নাম হচ্ছে ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়াপদ। তার আগে দেখে নেই ভার্ব কতটা গুরুত্বপূর্ণ। আমাদের দেহে হৃৎপিণ্ড নামে একটা অঙ্গ রয়েছে এবং তোমরা জানো হৃৎপিণ্ড প্রতিটা মুহূর্তে আমাদের রক্ত সঞ্চালনের কাজটা করে চলেছে। যদি কখনো হৃৎপিণ্ড মিলি সেকেন্ডের জন্য থামে তাহলে কি হবে? আমাদের এই জীবনদ্বীপ চিরতরে থেমে যাবে। ইংরেজিতেও ঠিক তাই। ভার্ব যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয়, ভার্বের স্ট্রাকচার ভুল হয়, তাহলে আমাদের যেটা উদ্দেশ্য সঠিক ইংরেজি লেখা এবং ইংরেজি সঠিকভাবে পড়া, এই দুটো উদ্দেশ্যই কিন্তু নষ্ট হবে। মনে রাখবে, ইংরেজির গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে ভার্ব। তাই আমরা ভার্ব সম্পর্কে চলো ডিটেলসে জেনে নিই। দেখো, ভার্ব মানে হচ্ছে বাংলায় ক্রিয়াপদ, কিন্তু এইটুকুই কিন্তু যথেষ্ট নয়। আমরা এবার একটা স্যাম্পল ভার্ব নিয়ে আলোচনা করছি। দেখো, বলা। এই বলা ভার্বটা অনেকগুলো রূপ ধরেছে। দেখো, বলা কখনো বলে হয়, কখনো বলেন, বলছেন, বলবেন ইত্যাদি। তাহলে দেখছো যে বলা কথাটা বিভিন্ন রকমভাবে আমরা বলি। সবসময় মনে রাখবে যে বলা ভার্ব বা বলা ক্রিয়াপদটা আমরা কিন্তু শুধু বলাতে সীমাবদ্ধ রাখি না। আমি বলা, কাকা বলা, বন্ধু বলা, এরকমটা কিন্তু হয় না। কিন্তু আমরা ইংরেজিতে কখনো কখনো এরকম করে ফেলি, হি স্পিক, আই স্পিক, ঠিক আছে? অর্থাৎ স্পিক ভার্বটাকে আমরা চেঞ্জ করি না। ঠিক সেরকম প্লে ভার্ব চেঞ্জ করি না, আমরা চেঞ্জ করতে ভুলে যাই বা অজ্ঞতার বশে আমরা ভার্বটা চেঞ্জ করি না। কখনো ভার্বটা চিনতেই পারি না, তাই আমরা চেঞ্জ করার কথা ভাবি না। আর চেঞ্জ না করলেই মিনিংটা একটা অদ্ভুত মিনিংয়ে চলে আসবে। যেমন আমি বললাম যে সে বলা, তারা বলা, এরকম একটা অদ্ভুত ব্যাপার হয় না? ইংরেজিতেও যদি তুমি ভার্ব চেঞ্জ না করো, এরকম একটা অদ্ভুত মিনিং তৈরি হবে। এবারে বুঝতে পারছো তুমি কি সচেতনভাবে ভার্ব চেঞ্জ করো? যদি না করো তাহলে তোমার সেন্টেন্সের এরকম একটা অদ্ভুত মিনিং তৈরি হয় এবং সেন্টেন্সটা অবধারিতভাবে ভুল সেন্টেন্সে রূপান্তরিত হয়। এইবার দেখো, ইংরেজিতে যে বলে, বলেন, এই যে একটা এন যুক্ত হচ্ছে, একটা একার যুক্ত হচ্ছে, ছেন যুক্ত হচ্ছে, ইংরেজিতে তো আর এইভাবে যুক্ত হতে পারে না। ইংরেজিতে কিভাবে যুক্ত হয়? ও এইভাবে যুক্ত করে। দেখো, কখনো স্পিক্স, কখনো চেঞ্জ হয়ে গিয়ে হলো স্পোক, কখনো স্পোকেন, কখনো উইল স্পিক। অর্থাৎ এইভাবে ও নিজেকে চেঞ্জ করে। ভার্ব কিন্তু এমন একটা জিনিস যা সবসময় নিজেকে এরকম চেঞ্জ করছে, মোল্ড করছে। নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু কনস্ট্যান্ট, ভার্ব নিজেকে সবসময় চেঞ্জ করছে। এই চেঞ্জটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো, এই চেঞ্জ করছে বলেই কখনো হি প্লেজ, আবার কখনো হি ইজ প্লেয়িং, আবার কখনো হি উইল প্লে। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, এই প্লে ভার্বটা, এই প্লে ভার্বটাই কিন্তু তিনটে ফর্ম নিয়েছে। কখনো প্লেজ, কখনো ইজ প্লেয়িং, কখনো উইল প্লেয়িং। না জানা থাকার ফলে কি হয়, আমরা ভার্বটাকে সেম ফর্মে রেখে দিই, যার ফলে কি হয়, আমরা ভার্বটা মোল্ড করাতে পারি না। ভার্বটাকে আমরা রেখে দিই, স্থির রেখে দিই, যে কারণে ভুল হয় সেন্টেন্স। তাই ভার্বের আমরা মূলত তিনটে রূপ পাই: প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ এবং পাস্ট পার্টিসিপল রূপ। এটা তোমরা জানো, যাদেরকে আমরা যথাক্রমে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম বলি। এই যে ভার্বের কথা বললাম, এটাকে আমরা বলি মেন ভার্ব। এই মেন ভার্বকে সাহায্য করার জন্য আরেক ধরনের ভার্ব আছে, যাকে আমরা বলি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এইবার আমরা সেই অংশে যাব। চলো দেখি হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কি এবং কাকে বলে, কীভাবেই বা মেন ভার্বকে ও হেল্প করে। এবার আমরা একটা সমস্যার সম্মুখীন হই যে ভার্বটা চিনব কীভাবে। বারে বারে প্রবলেম হয় যে ভার্বটা কীভাবে চিনব। আমরা খুব সহজে ভার্ব চেনার পদ্ধতিটা শিখে নিই। তার আগে আমরা দেখে নেব যে খুব সহজ করে ভার্ব চিনতে গেলে একটুখানি গঠনটা দেখে নিতে হবে। ভার্বকে আবার দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে মেন ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি? মেন ভার্বকে ও কাজ করতে হেল্প করে।
একা একা মেন ভার্ব সবসময় সেন্টেন্সের মানে বোঝাতে পারে না, ও হেল্প করে। যেমন হি ইজ প্লেয়িং, শুধু হি প্লেয়িংয়ে বাক্য হবে না, আমাদের একটা ইজ আনতে হবে। এই ইজ আসলে কে? ইজ আসলে বি ভার্ব। এই বি ভার্বটা তখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। তাই আমরা আগে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বটা জেনে নিই, তাহলে আমরা অনেকগুলো ভার্ব এমনি চিনতে পারবো। দেখো, আমরা ভাগ করেছি ভার্ব, যেটা বললাম অক্সিলিয়ারি ভার্ব, এটার নাম দিয়েছি হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি এবং হেল্পিং ভার্ব মেন ভার্বকে সেন্টেন্স তৈরিতে সাহায্য করে, মেন ভার্ব। এইবার দেখো, অক্সিলিয়ারি ভার্বের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। প্রিন্সিপাল অক্সিলিয়ারির মধ্যে প্রথমে রয়েছে বি ভার্ব, তারপরে রয়েছে ডু ভার্ব, আর তারপরে রয়েছে হ্যাভ ভার্ব। এখানে একটা জিনিস পরিষ্কার পেয়ে যাচ্ছ, দেখো এই বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব এই তিনটেই কিন্তু সবসময় ভার্ব। যেখানেই তুমি দেখবে এই তিনটের কোনো না কোনো ফর্ম, তখনই সেটা তুমি ভার্ব হিসেবে আইডেন্টিফাই করে নিতে পারবে। তিনটে দেখো, বি, ডু এবং হ্যাভ। আবার এইগুলোর এবার ফর্ম আছে। বি ভার্বের যেমন ফর্ম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে সবগুলো ভার্ব দেখো, তুমি অনেকগুলো ভার্বের সাথে পরিচিত হয়ে গেলে। ডু ভার্বের ফর্ম রয়েছে ডু, ডুইং, ডিড, ডান, অনেকগুলো পরিচিত হয়ে গেলে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তাহলে এই তিনটেকে কেন্দ্র করেই এই প্রিন্সিপাল অক্সিলিয়ারিটা ঘোরে। তাহলে হেল্পিং ভার্বের একটা অংশ তোমার কিন্তু আর ভুল হবে না। কি করে বুঝবে? বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব ডু, ডিড, ডান, ডুইং। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এই সবগুলো প্রিন্সিপাল অক্সিলিয়ারি। আরেকটা ভার্ব আমাদের কাজ করে, সেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। মোডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? ক্যান, শ্যাল, মে, উইল, এটসেট্রা। তাহলে এইগুলোও কিন্তু ভার্ব। দেখো, অনেকগুলো ভার্বের সঙ্গে আমি তোমাকে পরিচয় করে দিচ্ছি, আর কিন্তু চিনতে ভুল করো না। তাহলে ক্যান, শ্যাল, মে, উইল এবং এদের পাস্ট ফর্ম আছে। ক্যান থেকে কুড, শ্যাল থেকে শুড, মে থেকে মাইট, উইল থেকে উড। এই সবগুলোই হচ্ছে তোমার মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারির ব্যাপারে বলতে গিয়ে একটা অদ্ভুত কথা মনে পড়ে গেল। মোডাল অক্সিলিয়ারির একটা দারুণ ক্ষমতা আছে, সেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে বসে, তাহলে সেই সেন্টেন্সের অন্য কোনো ভার্ব আর কিন্তু চেঞ্জ হয় না। যেমন আই অ্যাম গোয়িং, বি ভার্ব রয়েছে অ্যাম, ওটা গোয়িং হবে, কিন্তু আমি যদি এর যে কোনো একটা বসাই, গো ভার্ব আর চেঞ্জ হবে না। আই ক্যান গো, আই শ্যাল গো, কখনোই আই শ্যাল গোজ, আই শ্যাল গোয়িং হবে না। এই বিশেষ ক্ষমতাটা মোডাল অক্সিলিয়ারিকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানো? এই মোডাল অক্সিলিয়ারিকে বলা হয় ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্ব মানে মেন ভার্বের দেখো তিনটে অংশ থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। মোডাল ভার্বের সবসময় এই তিনটে অংশ থাকে না। যেমন ইউজড টু, এটা একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব যার কোনো প্রেজেন্ট ফর্ম নেই, এবং এই ডিফেক্টিভ হওয়ার কারণে একে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো সেন্টেন্সে কোনোভাবে যদি ক্যান বা কুড, শ্যাল বা শুড, উইল বা উড ব্যবহার হয়, সেখানের মেন ভার্বটা কিন্তু অলওয়েজ আনচেঞ্জড থাকবে। বিশেষ ক্ষমতা এই মোডাল অক্সিলিয়ারির এই শক্তিতে। ওকে, এইবার আমরা যাব মেন ভার্ব। মেন ভার্ব মানে হচ্ছে মূল যে কাজটা, যেমন আমি খেলি, খেলা, আমি যাই, গো। এইটা তিনটে ফর্ম আছে, আরও দুটো ফর্ম আছে অ্যাকচুয়ালি, সেটা ইনফিনিটিভ ফর্ম রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে। আমরা বুঝবার সুবিধের জন্য এটাকে তিনটে ফর্মে বার করেছি। একটা হচ্ছে দেখো প্রেজেন্ট, একটা পাস্ট এবং আরেকটা পাস্ট পার্টিসিপল। খুব সহজ একটা ভাব নিয়েছি, গো, ওয়েন্ট এবং গান। তাহলে আমাদের এইবার মনে রাখতে হবে যে মেন ভার্বের কিন্তু সবসময় তিনটে ফর্ম হয়, আর এই তিনটে ফর্মকে কাজে লাগিয়েই আসলে টেন্স তার বাক্য তৈরি করে বা স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, এই অংশটুকু বোঝা গেল? দ্যাটস অল। ডিয়ার স্টুডেন্টস, এবার তোমরা একটা খেলা খেলতে পারো, বেশ মজার খেলা। যখনই কোথাও ইংরেজি লাইন দেখবে, সেটা মধ্যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা বা ভার্ব কোনটা, একটু খুঁজতে চেষ্টা করো তো। আমরা দেখে গেছি যে বি একটা ভার্ব, হ্যাভ একটা ভার্ব এবং ডু একটা ভার্ব। তাহলে কোথাও হ্যাভ, ডু বা বি ভার্বের যে কোনো ফর্ম দেখা মাত্রই লাফিয়ে উঠতে পারবে, এই তো পেয়েছি হ্যাভ একটা ভার্ব।
এই তো পেয়েছি বি একটা ভার্ব, বা এই তো পেয়েছি ইজ একটা ভার্ব। এটা একটা মজার খেলা, চেষ্টা করো তো এই ভার্বগুলোকে চিনতে। ওকে, তারপর আমরা পরের অংশে যাই। এই তিনটে গুরুত্বপূর্ণ টুল ছাড়াও আরও কয়েকটি টুলস আছে যা আমাদের টেন্সের স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে। আমরা দেখে নিই আদার টুলস। আদার টুলসের মধ্যে প্রথমেই আসে পার্সন। পার্সন মানে হচ্ছে পুরুষ। দেখো, আমরা ফার্স্ট পার্সন বলি উত্তম পুরুষ। খুব গভীরভাবে ভাবার দরকার নেই, খুব সহজ করে দেখো। আই উই অর্থাৎ যে শব্দগুলো আমিকে আমাকে রিপ্রেজেন্ট করে সেগুলোই ইংরেজিতে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। দ্বিতীয় অংশে সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। তুমি, তোমরা, তোমাদের, এই তুমি রিলেটেড যে ওয়ার্ডসগুলো সেইগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কি? বাকি সমস্ত সাবজেক্ট। সাবজেক্ট কি? সেই নাউন প্রোনাউন, অর্থাৎ সেটা পেন্সিল হোক, টেবিল হোক, চেয়ার হোক, ক্যাট হোক, কাউ হোক, যাই হোক না কেন, এভরিথিং হচ্ছে থার্ড পার্সন। জাস্ট সিম্পল এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? প্রথমেই বাদ দিয়ে দাও ফার্স্ট পার্সন আই উই। আই উই জাতীয় শব্দ নেই, ইউ ইউর জাতীয় শব্দ নেই, অতএব সেটা অবশ্যই থার্ড পার্সন হতে হবে। নেক্সট সেটা হচ্ছে দেখে নেব আমরা হি সিংস ওয়েল। সাবজেক্ট কে এখানে? হি। এই হিটা কিন্তু আমরা পার্সনটা আইডেন্টিফাই করব। ফার্স্ট পার্সন আই উই, কোনো প্রশ্ন নেই। সেকেন্ড পার্সন ইউ ইউর, কোনো প্রশ্ন নেই। অতএব হি অবশ্যই জানবো থার্ড পার্সন। আমরা দেখো আইডেন্টিফাই করে ফেললাম। সেকেন্ড যে টুলটা সেটা হচ্ছে নাম্বার। খুবই সহজ, বহুবার শুনেছ। দুটো ফর্ম, সিঙ্গুলার আর প্লুরাল। যখন সাবজেক্ট একজনকে নির্দেশ করে তখন সেটা সিঙ্গুলার। যেমন হি মানে সে অলওয়েজ একজনকে নির্দেশ করে, তাই হি সিঙ্গুলার। আবার যখন একের বেশি লোককে নির্দেশ করে তখন দে হচ্ছে প্লুরাল। ইংরেজিতে এই সাবজেক্ট ভার্বের সাথে এই পার্সন আর জেন্ডার, পার্সন এবং নাম্বার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা দেখি একটা সেন্টেন্স, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করি। যেমন আমরা দেখি হি লাইকস মি। এইখানে আমরা যদি এই লাইকের সাথে এসটা যুক্ত না করি, হি লাইক মি, একটা ভুল সেন্টেন্স তৈরি হবে এবং সেই জন্যেই এসটা যুক্ত করতে হবে। নিয়মটা কি? থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। কি করে বুঝবো? এই তো হি থার্ড পার্সন, আই নয়, উই নয়, ইউ নয়, ইউর নয়, হি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার একজন। অতএব খুব সুন্দর করে এখানে একটা আমরা এস অ্যাড করে দিচ্ছি, খুব সহজ। ওই জন্যে পার্সন এবং নাম্বার এটা কিন্তু আমাদের আর দুটো গুরুত্বপূর্ণ টুলস। এবার একটা তোমাদের মজার কথা বলি। তোমরা সবাই হিন্দি শুনেছ, হিন্দিতে আরও একটা ব্যাপার আছে। আমাদের দেখো এই সাবজেক্ট অনুযায়ী আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী ভার্বটা চেঞ্জ হলো। হিন্দিতে কি হয়? জেন্ডার অর্থাৎ সে ছেলে না মেয়ে, তার ঊর্ধ্বে আমাদের ক্রিয়াপদটাও চেঞ্জ হয়। কীরকম ক্রিয়াপদ চেঞ্জ হয়? দেখো, আমি একটা বাক্য লিখেছি, मैं तुमसे पसंद करता हूँ, मैं तुमसे पसंद करती हूँ। হিন্দিতে যদি বক্তা ছেলে হয় তাহলে এই ভার্বটা বা ক্রিয়াপদ কর্তা হু, কর্তা মানে ডু, এটা কর্তা হয়ে যায়। আবার যদি মেয়ে হয় তাহলে দেখবে এটা করতি হু হয়ে যাবে। ওরা ভুলেও কোনো পুরুষ করতি হু বলবে না, কোনো মেয়ে করতি হু ছাড়া ও কর্তা হু বলবে না। তাই হিন্দির একটা কিন্তু বৈশিষ্ট্য, ওরা জেন্ডার অনুযায়ী চেঞ্জ করে, কিন্তু মজার বিষয় আমাদের ইংরেজিতে জেন্ডার অনুযায়ী ভাব চেঞ্জ হয় না। এটা একটা রিলিফ বলতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, পার্সন আর নাম্বার, কারণ এই দুটোকে বেস করে ভার্ব কিন্তু চেঞ্জ হবে। কি বলেছিলাম? ভার্ব সবসময় মোল্ড করে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে মোল্ড করে। তো সেই পদ্ধতিগুলোই এক এক করে আমরা শিখতে যাচ্ছি। ওকে, আমরা আর একটিবার ভার্ব সম্পর্কে ডিটেলে জেনে নিই। এবার আমরা মেন ভার্বের কথা বলছি এখানে। তাহলে ভার্ব তো আমরা অক্সিলারি চিনলাম, হেল্পিং ভার্বগুলো চিনলাম। মেন ভার্ব চেনার একটা খুব সহজ উপায় দেখো, আমরা কি লিখেছি? ভার্ব। ভার্বকে বাংলায় বলে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ।
এবার ব্যাকরণের ভাষায় কাজ কাকে বলে তার একটা খুব সহজ পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি। যা করতে সময় লাগে, অর্থাৎ এনিথিং দ্যাট টেক্স টাইম ইজ এ ভার্ব। যেমন তুমি বিশ্রাম নিচ্ছ, রেস্ট গ্রামারের ভাষায় ভার্ব। তুমি ঘুমোচ্ছ, রেস্ট এটাও গ্রামারের ভাষায় ভার্ব। এমনকি তুমি কথা বলছো, এটাও গ্রামারের ভাষায় ভার্ব। অর্থাৎ কাজ মানে আমরা যেমন বুঝি মাটি খোঁড়া একটা কাজ, ঠিক আছে, পড়াশুনো করা একটা কাজ, সেটাই শুধু নয়, গ্রামারের ভাষায় একটা সহজ লাইনে সবগুলোকে সাম আপ করা যায়। যা করতে 1 সেকেন্ড হলেও সময় লাগে বা 1 ঘন্টাও সময় লাগে, অর্থাৎ যা সময় নেয় সেটাই কিন্তু ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত থাক। তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো বাই।